ক্লাস 9 তোমাদের আজকে আমি বিভিন্ন যে মানব রোগ আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রোগ, সেই রোগগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম যে রোগটার কথায় আসছি সেটা হচ্ছে তোমার ম্যালেরিয়া। না, প্রথমে আমরা ডায়রিয়া নিয়ে আলোচনা করি। দেখো, এই ডায়রিয়া রোগটা, এটা যে প্যাথোজেনের প্রকৃতি এবং সংক্রমণ পদ্ধতি কী, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ম্যালেরিয়া সাধারণত প্রোটোজোয়া ঘটিত রোগ। তো এই প্রোটোজোয়া ঘটিত রোগ এটা মেনলি, এছাড়া আরও অন্যান্য হয়, যেমন অ্যান্টাবিমা, জিয়ার্ডিয়া ইত্যাদি যে প্রোটোজোয়া, এই আক্রমণে এই রোগটা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে অন্ত্রে কোলাই থাকে, এস্চেরিচিয়া কোলাই নামক যে ব্যাকটেরিয়া থাকে, আমরা জানি এটা আমাদের এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া। এই কোলাই ব্যাকটেরিয়া যদি অনেক বেশি পরিমাণে, আমাদের যে পরিমাণে অন্ত্রে থাকা দরকার তার থেকে যদি অনেক বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু ডায়রিয়ার প্রকোপ হতে পারে। এছাড়া আরও কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে সাইগেলা, এই ধরনের কিছু ব্যাকটেরিয়া আছে যার আক্রমণে কিন্তু এই ডায়রিয়া রোগটা হতে পারে। তো ডায়রিয়া রোগের সংক্রমণ পদ্ধতিটা কীরকম, তার আগে আমি এর উপসর্গগুলো কীরকম একটু মুখে বলে দিচ্ছি। উপসর্গ হচ্ছে, এই রোগ হলে, ডায়রিয়া হলে কি হয় তোমরা প্রত্যেকেই জানো, প্রচুর পরিমাণে আমাদের তরল পায়খানা, যেটাকে দাস্ত বলা হচ্ছে, বা পায়খানা হয় বা মল হয়, এই মল জলের পরিমাণে বেশি থাকে, মানে জলটা একেবারে পাতলা কল ধোয়া চাল ধোয়া জলের মতো হয়, অর্থাৎ কল খুলে দিলে যেরকম জল হয় সেরকম হয়, প্রচুর পাতলা মল হতে থাকে। এছাড়া কখনো কখনো গা বমি ভাব হয়, বমিও হতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে যায়, দুর্বল হয়ে যায় শরীর, তাই না? এই ধরনের লক্ষণগুলো আমরা দেখে থাকি ডায়রিয়ার ক্ষেত্রে। আর এই সংক্রমণ পদ্ধতি কীরকম? সাধারণত ডায়রিয়া মাছির দ্বারা সংক্রমিত হয়। ধরো আমরা কোনো আঢাকার খাবার খেলাম, এই মাছির দ্বারা সংক্রমিত হয়। আঢাকা খাবার খেলাম, অর্থাৎ মাছি ধরো এই খাবারের মধ্যে বসেছে, সেখান থেকে কোনো মলে গিয়ে বসেছে, কোনো ডায়রিয়া রোগীর মলে, তারপরে আবার কোনো আঢাকা খাবারে বসছি, তখন সেই খাবার যখন আমরা খাচ্ছি সেখান থেকে আমরা সংক্রামিত হচ্ছি। এছাড়াও অপরিচ্ছন্ন যে পয় প্রণালী, তারপরে অপরিশুদ্ধ পানীয় জল, এগুলো থেকেও কিন্তু এই রোগ ছড়াতে পারে। ঠিক আছে, তাহলে ডায়রিয়া সম্পর্কে আমরা মোটামুটি জানলাম যে এটা এক ধরনের প্যাথোজেন, যার নাম হচ্ছে প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া জনিত রোগের কারণে হয়ে থাকে। এরপরে আমরা যে রোগটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি, ম্যালেরিয়া। কিছু কমন রোগ, এগুলো আমরা সবাই জানি। দুই হচ্ছে আমরা জানবো ম্যালেরিয়া রোগ সম্পর্কে। দেখো, ম্যালেরিয়া যে মশা বাহিত রোগ সেটা আমরা জানি। আসলে মশা হচ্ছে এখানে বাহক, কিন্তু অ্যাকচুয়াল প্যাথোজেন যেটা, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স, তাই না? প্লাজমোডিয়াম ভাইভাক্স ছাড়াও প্লাজমোডিয়ামের আরও কিছু প্রজাতি আছে, তার দ্বারাও হতে থাকে। এটা সবথেকে কমন। আরও প্রজাতি তোমাদের বইতে আছে, দেখবে, যেমন প্লাজমোডিয়াম ম্যালেরি আছে, প্লাজমোডিয়াম ওভেল আছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আছে। এই 4 প্রকার প্লাজমোডিয়াম দ্বারা এই ম্যালেরিয়ারও হতে পারে। এই প্লাজমোডিয়াম যদি কোনো মশার, স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে এরা বসবাস করে, এবং সেই স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা এই প্লাজমোডিয়াম আমাদের শরীরে বা ব্লাডের মধ্যে প্রবেশ করে এবং এই ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। তো এর উপসর্গগুলো কি কি, সেগুলো একটু আমি মুখে বলি। যে দেখো, এর উপসর্গ দুরকম, একটা হচ্ছে শীত অবস্থা দেখা যায়, একটা তাপ অবস্থা। অর্থাৎ ম্যালেরিয়া রোগী যখন ম্যালেরিয়ায় আক্রান্ত হয় তখন প্রচণ্ড শীত করে, তার এত শীত করে যে পুরো কাঁপুনি দেয়, এবং কাঁপুনি দিয়ে তার জ্বরও আসে, এবং তাপমাত্রা প্রায় 103 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা উচ্চ তাপমাত্রা বলি। এর পরের যে অবস্থাটা, সেটা হচ্ছে কি হয় না, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। অত জ্বর হয়, তারপরে আবার কিছুক্ষণ পরে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। তখন কি হয়, শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে, এত ঘাম হয় যে পোশাক পরিচ্ছদ ঘামে ভিজে যায়। তাহলে এর সংক্রমণ পদ্ধতি কি, প্রথমেই আমি বলেছি, স্ত্রী অ্যানোফিলিস মশা,
এই স্ত্রী অ্যানোফিলিস মশা যদি কামড়ায় তাহলে কি হবে না এই রোগ জীবাণু আমাদের শরীরে ঢুকে যাবে। আর আসলে স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে এই রোগের বাহক, অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে প্লাজমোডিয়াম ভাইভাক্সের লাইফ সাইকেলের একটা ফেজ এখানে কমপ্লিট করে এরা, যার জন্য কি হয় যখন এই মশা আমাদের শরীরে কামড়ায় তখন ওই মশার দেহে যে প্লাজমোডিয়াম ভাইভাক্স আছে সেই প্লাজমোডিয়াম ভাইভাক্স কি হয় না তার লালারসের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে যায়। আমাদের শরীরে যখন ঢোকে তখন স্পোরোজোয়েট বলে একটা দশা থাকে প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলে, সেই দশা আমাদের রক্তে মিশে যায় এবং আমাদের সুস্থ কোনো ব্যক্তিকে কামড়ালে তখন সেই রোগটা ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয়। তাই এই হচ্ছে ম্যালেরিয়া রোগের সংক্রমণ পদ্ধতি। এবার যে রোগটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি ডিপথেরিয়া। দেখো, ডিপথেরিয়া যে প্যাথোজেন সেই প্যাথোজেনটার নাম হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। ঠিক আছে, কর্নিব্যাকটেরিয়াম, এগুলো সব সায়েন্টিফিক নেম। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই ডিপথেরিয়া নামক রোগটি হয়ে থাকে। তো এই রোগের উপসর্গ কি? এই রোগের উপসর্গ হচ্ছে আমাদের যে গলার মধ্যে টনসিল আছে, টনসিল গ্ল্যান্ড আছে, টনসিলের পাশে বা উপরে আমরা দেখি যে একটা সাদা সরের মতো দাগ দেখা যায়। এছাড়াও এই রোগ হলে আমাদের গলা ভীষণ ব্যথা করে, গিলতে কষ্ট হয়, গ্ল্যান্ডগুলো ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, এই ধরনের লক্ষণ দেখা দেয়। এর সাথে সাথে কি হয়, উচ্চ তাপমাত্রা প্রায় 104 ডিগ্রি পর্যন্ত জ্বর আসতে পারে, তীব্র মাথার যন্ত্রণা হয়। এছাড়াও আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে মুখ থেকে দুর্গন্ধ বের হতে থাকে এই রোগের কারণে। এই রোগটা খুব কিন্তু ছোঁয়াচে। সংক্রমণ পদ্ধতি কীরকম না, এটা যেহেতু খুব ছোঁয়াচে রোগ তাই রোগীর ব্যবহৃত জিনিসপত্র থেকে কিন্তু এই রোগ সংক্রমিত হতে পারে। এছাড়া রোগীর হাঁচি, কাশি ইত্যাদির সাহায্যে, এবার থুতু, কফ ইত্যাদির সাহায্যে এই রোগ কিন্তু বিস্তার লাভ করতে পারে। তো এটার একটা বিশেষ টিকা আছে, ডিপিটি, আমি আগের দিন বলছিলাম, সেই টিকা নিলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। তাহলে এরপরে যে রোগটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে কি না নিউমোনিয়া। 4 নম্বর রোগ জানবো যেটা নিউমোনিয়া। দেখো, নিউমোনিয়ার যে প্যাথোজেন সেই প্যাথোজেনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া, এর নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। ঠিক আছে, স্পেলিংটা একটু মনে রাখবে, ডিপ্লোকক্কাস নিউমোনি। নিউমোনি বানানটা কিন্তু পি দিয়ে শুরু হয়, পি এর উচ্চারণটা উচ্চ থাকে। অনেকে পিনিউমনি বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নিউমোনি। ঠিক আছে, ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। আর এর যে উপসর্গ সেগুলো কীরকম হয় না, নিউমোনি রোগে সাধারণত ফুসফুসকেই আক্রান্ত করে। তো আমাদের ফুসফুসের যে মিউকাস, ফুসফুস থেকে যে মিউকাস ক্ষরিত হলে কি হয় না, আমাদের যে ফুসফুসের অ্যালভিওলাইগুলো রয়েছে, ব্রঙ্কিওল রয়েছে, এগুলো সব মিউকাসে ভরে যায়। ফলে আমাদের শ্বাসকষ্ট হয় প্রচণ্ড পরিমাণে। আমাদের বায়ুথলি বা ফুসফুসের যে রাস্তা সেই রাস্তার পথ কিন্তু মিউকাস দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এছাড়াও জ্বর হয়, মাথার তীব্র যন্ত্রণা হতে থাকে, শীত শীত লাগতে থাকে। এছাড়াও ফুসফুসের যে বিভিন্ন লোবগুলো রয়েছে সেগুলো নর্মালিতে কোমল থাকে, কিন্তু এগুলো খুব সলিড হয়ে যেতে থাকে মিউকাস দ্বারা পরিপূর্ণ হয়ে। এই রোগের আরও একটি লক্ষণ হচ্ছে নখ এবং ঠোঁট নীলাভ ধূসর বর্ণ ধারণ করে। আর নিউমোনিয়া রোগের যে সংক্রমণ পদ্ধতি, এটা সাধারণত কি দ্বারা হয় না, রোগীর স্পুটাম অর্থাৎ
থুতু, রোগীর স্পুটামের সাহায্যে এই রোগ কিন্তু বিস্তার লাভ করে। ঠিক আছে, এছাড়া রোগীর পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র থেকেও এই রোগ ছড়াতে পারে। অর্থাৎ এই রোগটাও কিন্তু যথেষ্ট কি বলবো ছোঁয়াচে রোগ। তো রোগীর ব্যবহৃত জিনিসপত্র থেকে দূরে থাকাই উচিত। এরপরে আমরা আরেকটি রোগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে তোমার টিটেনাস। দেখো, এই টিটেনাস রোগের কিন্তু আরেকটি নাম আছে, এই নামটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তার নাম হচ্ছে লক জ। জ মানে আমরা কি জানি, চোয়াল। তো এই লক জ ডিজিজ বা টিটেনাস ডিজিজের যে প্যাথোজেন তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এই ক্লস্ট্রিডিয়াম টিটেনি এটাও এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগে কি হয় না, এর যে তোমার কি বলবো উপসর্গ, দেখো নামটাতেই বুঝতে পারবে এই ধরনের কোনো উপসর্গ দেখতে পাবো, কারণ এর নাম হচ্ছে লক জ। লক জ মানে এই রোগ হলে রোগীর যে চোয়াল সেটা শক্ত হয়ে যায় এবং লকড হয়ে যায়। অর্থাৎ চোয়াল আমাদের যে নর্মাল মুভমেন্ট করে, যার মাধ্যমে আমরা কথা বলি, খাদ্য গ্রহণ করি, এদের কিন্তু সেই জটা বা চোয়ালটা আটকে যায়, লকড হয়ে যায় এবং হাঁ করতে পারে না, খুব একটা কঠিন অসুবিধার মধ্যে পড়ে। এছাড়াও দেখো ধনুকের মতো পিছন দিক থেকে বেঁকে যেতে থাকে, বডিটা বেঁকে যেতে থাকে, আর তীব্র জ্বর হতে থাকে, মাথার যন্ত্রণা হতে থাকে, খুব কষ্ট হয়। তো এই রোগ সংক্রমণ পদ্ধতিটা একটু অন্যরকম। কিভাবে হয় না, কোথাও ধরো কেটে গেছে, ক্ষতস্থান তৈরি হয়েছে, সেই যে ক্ষতস্থান, সেই ক্ষতস্থান থেকে কি হয় না ব্লাড বেরোতে থাকে। তো সেই কাটা ক্ষতস্থান বা কাটা স্থানের মধ্য দিয়ে কি হয় না শরীরের মধ্যে এই টিটেনাস রোগের জীবাণু, ওই জন্য কোনো ক্ষতস্থান থাকলে দেখবে ধুলোবালি নোংরা থেকে দূরে থাকতে বলা হয় টিটেনাস হয়ে যেতে পারে, কারণ এই জীবাণু ওর মধ্যে দিয়ে প্রবেশ করে। এছাড়াও আর একটা বিশেষভাবে এই রোগটা ছড়ায়, সেটা হচ্ছে ঘোড়ার বিষ্ঠা বা ঘোড়ার যে মল, সেই বিষ্ঠায় পা দিলে এই রোগের জীবাণু কিন্তু, এখানে যদি পা দেওয়া হয় এই রোগের জীবাণু যেহেতু ঘোড়ার বিষ্ঠার মধ্যে থাকে, তাহলে এই রোগ হতে পারে। এছাড়া মেনলি পা দিয়ে এই রোগ হয়, ওই জন্য পায়ে যদি পেরেক পোতে, ধরো পেরেক দিয়ে ফুটো হয়ে গেল কোনো কারণে, তখন কিন্তু এই ক্ষতস্থান দিয়ে এই রোগ জীবাণুগুলো দেহের মধ্যে প্রবেশ করতে পারে। ওই জন্য কোনো জায়গায় ক্ষতস্থান সৃষ্টি হলে সেটার সাথে খুব সাবধানে ব্যবহার করতে হয়, কারণ সেখান থেকে অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা যে রোগটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে তোমার কি না যক্ষ্মা। দেখো, যক্ষ্মার আর একটা নাম তোমরা জানো টিবি। এটা অনেক নিউজ পেপারে, তারপরে বিভিন্ন গণমাধ্যমে এটা সম্পর্কে অনেক অ্যাওয়ারনেস দেওয়া হয়। এর যে প্যাথোজেন, সেই প্যাথোজেনটার নাম হচ্ছে কি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, সেই জন্য নাম দেওয়া হয় টিবি, তাই না? এর প্যাথোজেনটার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, এটা এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো বিজ্ঞানী রবার্ট কচ প্রথম 1880 খ্রিস্টাব্দে এই রোগের জীবাণুটা আবিষ্কার করেছিলেন। তো এই রোগের যে উপসর্গ, সেই উপসর্গ বিভিন্ন ধরনের টিবির আছে, টিবির প্রকারভেদ আছে। তবে নর্মাল যে টিবিটা দেখা যায় সেটা হচ্ছে কাশি হয় প্রচণ্ড পরিমাণে, এবং কাশির সঙ্গে কি হয় না কাঁচা রক্ত উঠতে থাকে রোগীর। এছাড়া রোগীর ওজন দ্রুত হ্রাস পেতে থাকে, রোগীর শরীর দুর্বল হতে পারে এবং রোগী কোনো কিছু খেতে পারে না। ক্ষুধামন্দ এই রোগের একটি অন্যতম উপসর্গ বলতে পারো। এছাড়াও বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয় এবং বিকেলের দিকে সামান্য জ্বর আসে, আবার রাত্রে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। এটা হচ্ছে এই রোগের উপসর্গ। তাহলে এই রোগের সংক্রমণ পদ্ধতি কি না, এটাও কিন্তু এক ধরনের ছোঁয়াচে রোগ। তো এই জন্য এটাও হচ্ছে রোগীর যে স্পুটাম, অর্থাৎ রোগীর যে
কফ থুতু এর মাধ্যমে এই রোগটা ছড়ায়। এছাড়াও এই স্পুটাম থেকে বা কফ থুতু থেকে বিভিন্ন মাছি ধরো সেখানে বসলো, সেখান থেকে কোনো খাবারই বসলো এবং তার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে এই রোগটা সংক্রামিত হতে পারে। তো এটা আমি আগের দিন তোমাদের বলছিলাম যে এই রোগটা বিসিজি যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের মাধ্যমে এই রোগকে প্রতিহত করা যায়। তো এই ধরনের ভ্যাকসিনগুলো কিন্তু অবশ্যই নেওয়া উচিত। এরপরে যে রোগটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুর আরেকটি নাম আছে, তার নাম হচ্ছে হাড় ভাঙা জ্বর। ঠিক আছে, পরীক্ষা দ্বারা প্রশ্ন এলো তখন ওই জন্য দুটো নামই জেনে রাখা উচিত। হাড় ভাঙা জ্বর। তো ডেঙ্গুর যে প্যাথোজেন সেটা হচ্ছে কি, ডেঙ্গু এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। এছাড়াও একে বলা হয় ব্রেক বোন ফিভার, ইংরাজিতে বলা হয় হাড় ভাঙাকে ব্রেক বোন ফিভার। তো এটা যেহেতু ভাইরাস ঘটিত রোগ, এর ভাইরাসটার নাম হচ্ছে কি ফ্লাভি ভাইরাস। ঠিক আছে, এই ফ্লাভি ভাইরাসের আক্রমণে ডেঙ্গু রোগ হয়। কিন্তু আমরা জানি ডেঙ্গু মশাবাহিত রোগ। অ্যাকচুয়ালি মশা যেরকম আমরা ম্যালেরিয়া জেনেছি, তেমনি এডিস মশাও কিন্তু এই ম্যালেরিয়ার বাহক। এই এডিস মশার মধ্যে ফ্লাভি ভাইরাস থাকে, যে ভাইরাস দ্বারা ডেঙ্গু রোগটা সংক্রামিত হয়। তো এই রোগের উপসর্গ কি না, ডেঙ্গু একটা মারাত্মক রোগ। এটা মানুষ আক্রমণ হলে অনেক রকম উপসর্গ দেখা যায়। প্রবল যন্ত্রণা হয়, মাথায় জ্বর আসে, গাঁটে গাঁটে ব্যথা, আর হাড় ভেঙে গেলে যেরকম যন্ত্রণা হয়, ওই জন্য এর নাম হাড় ভাঙা যন্ত্রণা। মানে প্রচণ্ড পরিমাণে মানে গোটা গায়ে যন্ত্রণা হতে পারে। কোনো মানুষের হাত পা ভেঙে গেলে যেরকম যন্ত্রণা হয় সেরকম হয়। এছাড়াও সারা পিঠে অনেক ধরনের র্যাশ বের হতে থাকে এবং উচ্চ তাপমাত্রা প্রায় 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে যেতে পারে। এছাড়াও গোটা শরীরের পেশিতে ব্যথা হয়, বিভিন্ন যে আমাদের লসিকা গ্ল্যান্ডগুলো আছে সেগুলো ফুলে যায়। এছাড়াও মিউকাস পর্দা থেকে রক্তক্ষরণ হতে পারে এবং সবথেকে যে প্রবলেম হয় সেটা হচ্ছে অনুচক্রিকা, আমাদের যেটা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, আমাদের যে প্লেটলেট আছে এর সংখ্যা প্রচুর পরিমাণে কমে যেতে থাকে ডেঙ্গু রোগীর ক্ষেত্রে। ঠিক আছে, ওই জন্য রোগীর কোনো এই সময় ক্ষতস্থান হলে খুব অসুবিধা হয়। তো এর সংক্রমণ পদ্ধতি কি, প্রথমেই আমি বলেছি যে এডিস মশা অর্থাৎ স্ত্রী এডিস মশা যদি কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ায় এবং সেই মশার দেহে যদি ফ্লাভি ভাইরাসের জীবাণু থেকে থাকে, তাহলে কিন্তু এই ফ্লাভি ভাইরাস বা ডেঙ্গুর যে ভাইরাস সেটা মশার দেহ থেকে বা মশার লালারসের মাধ্যমে সুস্থ মানুষের দেহে প্রবেশ করে এবং সুস্থ মানুষের দেহে তখন এই ভাইরাসটা যখন প্রবেশ করে যায় তখন সুস্থ ব্যক্তিটা ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয়ে থাকে। ঠিক আছে, এরপরে যে রোগটা সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে কি না হেপাটাইটিস এ। ঠিক আছে, হেপাটাইটিস এ। হেপাটাইটিস এ এটাও এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। এর ভাইরাসটার নাম হচ্ছে HAV অর্থাৎ হেপাটাইটিস এ। এই ভাইরাস দ্বারা এই রোগটি হয়ে থাকে। আর এই রোগের যে উপসর্গ সেগুলো হচ্ছে কি না প্রচণ্ড বমি হতে থাকে এবং পেটে ব্যথা হয়, উদারাময় হয়, হলুদ গায়ের যে চামড়া হেপাটাইটিস হলেও গা হলুদ হয়ে যায় চর্ম। এছাড়াও জন্ডিস হতে থাকে প্রচুর পরিমাণে, হলুদ প্রস্রাব হয়, জ্বর হয়, উদরে ব্যথা হয়। এই ধরনের রোগ লক্ষণগুলো দেখা দেয়, মানে জন্ডিসের যে লক্ষণ সেগুলোই মেনলি দেখা যায়। তাহলে এই রোগের সংক্রমণ পদ্ধতি কি না, এটাও কিন্তু আঢাকা যদি খাবার খাওয়া হয়, আঢাকা খাবার থেকে এবং অবিশুদ্ধ যে পানীয় জল, তার মানে পানীয় জল, আঢাকা খাবার, এগুলো থেকে এই রোগ কিন্তু হতে পারে। আবার ধরো কোনো আক্রান্ত রোগীর মল যদি কোনোভাবে এই সমস্ত খাবারে মিশে যায় মাছি এবং অন্যান্য পতঙ্গের দ্বারা, তাহলে কিন্তু এই রোগ হতে পারে। অর্থাৎ হেপাটাইটিস রোগ এই সমস্ত কারণে হতে পারে। লাস্ট বলবো না, এরপরে যে রোগটা রয়েছে সেটা হচ্ছে হেপাটাইটিস বি।
বুঝতে পারছি দুটোই একই ধরনের রোগ, কিন্তু দুটো আলাদা আলাদা ভাইরাস দ্বারা সংক্রামিত হওয়ার জন্য দু ধরনের রোগ, একটা হেপাটাইটিস এ আর একটা হচ্ছে হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি এর যে ভাইরাস সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এখানে এটা লেখার দরকার নেই। হেপাটাইটিস এ ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা এটা হতে পারে, তার মানে এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, এই হেপাটাইটিস বি এর যে উপসর্গ, এতে কি হয় না, এটা এটা হেপাটাইটিস এ এর থেকেও আরও বেশি মারাত্মক হয়, কারণ এটা তোমার স্বাস্থ্য যে শরীরের যে গঠন বা শরীরের মানে এনার্জি পাওয়ার একেবারে কমে যায়, শরীর ভেঙে পড়ে এবং রোগীর ওজন খুব দ্রুত কমে যেতে থাকে, কোনো রকম খিদে পায় না, গা বমি ভাব হতে থাকে, মূত্র কালচে হয়, ভয়ানক রকমের জন্ডিস হতে থাকে। এই জন্ডিস থেকে কিন্তু মুক্তি পাওয়া খুব কষ্টকর হয়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হতে থাকে, অর্থাৎ স্কিনের মধ্যে মানে বিভিন্ন চর্মরোগ হতে থাকে। ঠিক আছে, আর এই রোগের সংক্রমণ যে পদ্ধতি সেটা কি কারণে হয় না, এটা কিন্তু মানে ধরো রোগীর ব্যবহৃত সিরিঞ্জ বা সূচ যেগুলো থাকে সেগুলো যদি তোমার কি বলবো, যদি ভালো করে মানে সেগুলো স্টেরিলাইজ না করা হয় তাহলে সেখান থেকে হতে পারে। তাহলে রোগীর ব্যবহৃত মানে কোনো হেপাটাইটিস রোগীর ব্যবহৃত আমরা বলতে পারি সিরিঞ্জ, সূচ, এছাড়াও ব্লেড, এই ধরনের যে জিনিসগুলো যেগুলো করা হয় সেগুলো, এছাড়াও মার দেহ থেকে শিশুর দেহ মানে যখন গর্ভবতী অবস্থায় থাকে তখন কিন্তু মার দেহে যদি হেপাটাইটিসের যে ভাইরাস থাকে তাহলে শিশুর দেহে হতে পারে। এছাড়া অসুরক্ষিত যৌন সঙ্গম এবং অনেক যদি পার্টনার থাকে সেক্ষেত্রেও কিন্তু এই রোগ হতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তির যখন ব্লাড নেওয়া হয় সেই ব্লাড, এগুলো অ্যাকচুয়ালি ব্লাড ট্রান্সমিটেড ডিজিজ, যদি সেই ব্লাড কোনো কারণে অন্য কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করে তাহলে কিন্তু এই ধরনের রোগ হতে পারে। তো এই রোগের জন্য মানে একটা ভ্যাকসিন আছে, HBV ভ্যাকসিন, এই ভ্যাকসিন দ্বারা কিন্তু এই রোগ থেকে এই রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ঠিক আছে, এরপরে আমরা লাস্ট একটা ডিজিজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি না এইডস। তাই 10 নম্বরে আমরা জানবো এইডস। দেখো এইডস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এইডসের ফুল ফর্ম আসে, ভাইরাসের ফুল ফর্ম আসে। এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকুয়ার্ড, ACQUIRED, কারণ তোমরা স্পেলিং সহ মুখস্থ করবে। ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আর এর প্যাথোজেনের প্রকৃতি অবশ্যই এটা একটা ভাইরাস ঘটিত রোগ। HIV ভাইরাস দ্বারা এই রোগটা হয়। HIV এর ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে, এটা পরীক্ষার সময় আসে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এটা সিনড্রোম ছিল, অ্যাকওয়ার্ড ছিল, এখানটা একই রকম নামটা কিন্তু একটু আলাদা, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তো এই HIV ভাইরাসের যে ভাইরাসের দ্বারা যে রোগ, সেই রোগের নাম হচ্ছে এইডস। এর উপসর্গগুলো কি কি না দেখো, এটাও এক ধরনের মারাত্মক রোগ, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হতে থাকে, জ্বর হয়, গলা ব্যথা হয়, নাক দিয়ে প্রচণ্ড সর্দি কাশি হতে থাকে। এছাড়াও মেনলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে জন্ডিস, মানে যকৃৎটাকে আমাদের আক্রান্ত করে দেয়, ক্ষুধামান্দা হয়, শরীর ভেঙে পড়ে এবং আমাদের লসিকা গ্রন্থিগুলো প্রদাহ হতে থাকে এবং অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা প্রচণ্ড পরিমাণে কমে যায়। এছাড়াও তোমার শরীরের যে ইমিউনো সিস্টেম, সেই ইমিউনো সিস্টেম পুরো দুর্বল হয়ে যায় এবং তুমি এই রোগে আক্রান্ত হলে অন্যান্য সমস্ত রোগও কিন্তু তোমাকে ছাড়বে না, কারণ ইমিউনো সিস্টেমটাই দুর্বল হয়ে যায়, যার কারণে কি হয় না বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। তো এর সংক্রমণ পদ্ধতিটা কীরকম না, HIV যেহেতু ভাইরাস ঘটিত রোগ, তো
তো এটার সংক্রমণ পদ্ধতি হচ্ছে যে যদি অবাধ যৌন সংসর্গ করে কারোর সাথে, অর্থাৎ যদি অনেকগুলো পার্টনার ইউজ করতে থাকে এবং সেটা যদি প্রোটেকশনের ছাড়া হতে থাকে তাহলে কিন্তু এই ধরনের রোগ হতে পারে। এছাড়া এইচআইভি পজিটিভ কোনো ব্যক্তির রক্ত, ধরো ভুল করে কোনো এইচআইভি পজিটিভ এরকম কোনো ব্যক্তির রক্ত অন্য কোনো সুস্থ ব্যক্তির শরীরে যদি কোনো কারণে প্রবেশ করে তাহলে কিন্তু এই সুস্থ ব্যক্তি এইচআইভি রোগ দ্বারা আক্রান্ত হবে। কারণ এগুলো হচ্ছে ব্লাড ট্রান্সমিটেড ডিজিজ। কারণ যদি রোগীর ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, রেজার এগুলো ব্যবহার করা হয় তাহলেও কিন্তু এই রোগ হতে পারে। এছাড়াও একইভাবে মায়ের দেহ থেকে, অর্থাৎ গর্ভকালীন অবস্থায় মায়ের দেহ থেকে বাচ্চার দেহে প্লাসেন্টার মাধ্যমে কিন্তু এইচআইভি ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা হচ্ছে সংক্রমণ পদ্ধতি। তাই তোমরা এই পোর্শনটা থেকে বিভিন্ন ধরনের রোগ, তাদের প্যাথোজেনগুলোর প্রকৃতি কী এবং একটা দুটো উপসর্গ, তার সাথে সংক্রমণ পদ্ধতি, এই টপিকটা ভালো করে রেডি করবে।